আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে উদ্দেশ্যে একটা কথাই বলবো, খাতা কলম নিয়ে প্লিজ বসে যান, কারণ আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকের উপর আলোচনা করব। যে টপিকটা হচ্ছে উপস্থিত বক্তৃতা, বা ইংলিশে যেটাকে বলা হয় এক্সটেম্পোরারি স্পিচ। আমরা আমাদের যে স্কুল লাইফ থাকে এবং হাই স্কুল লাইফ থাকে এবং কলেজ লাইফ থাকে, এই তিনটা ইভেন্টেই মোটামুটি লেভেলের আমরা যখন আমরা 4-5 থেকে শুরু করি, তখন থেকে আমাদের উপস্থিত বক্তৃতা এই বিষয়টা আমাদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের সাথে ওতপ্রোতভাবে জড়িত বলে আমি মনে করি। তো আজকে আমি মূলত এই উপস্থিত বক্তৃতা আপনি কীভাবে দিবেন এবং উপস্থিত বক্তৃতা দেওয়ার জন্য আপনার কোন কোন কোয়ালিটিগুলো থাকা দরকার, এবং সেই কোয়ালিটিগুলো যদি আপনার না থেকে থাকে তাহলে আপনি কীভাবে সেই কোয়ালিটিগুলো অ্যাকিউর করবেন, সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তো আমার মনে হয় সবাই খাতা কলম নিয়ে বসে যান, কারণ এখানে অনেক কটা পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো আপনার অনেক হয়তো বা হেল্প করতে পারে উপস্থিত বক্তৃতা অনেক ভালো হওয়ার জন্য। সো প্রথমে বলে নিচ্ছি, সেটা হচ্ছে আপনি যে কোনো ধরনের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে যান, হতে পারে সেটা কবিতা আবৃত্তি, হতে পারে সেটা গান, হতে পারে সেটা নাচ, হতে পারে সেটা বিতর্ক, সব কিছু ক্ষেত্রেই কিন্তু আপনাকে কথা বলার দক্ষতা বা নিজেকে মানুষের সামনে প্রকাশ করার দক্ষতাটা অনেক বেশি লাগে। তো আমি মনে করি যে জিনিসটা দিয়ে আপনি শুরু করতে পারেন, যে মৌলিক জিনিসটা দিয়ে আপনি এই ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা আপনার যে সহশিক্ষা কার্যক্রমের যে অংশগুলো আছে সেগুলো শুরু করতে পারেন। এর মধ্যে উপস্থিত বক্তৃতা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট। আমি যদি আমার নিজের কথা বলি, আমি যখন 4-5-এ পড়ি তখনও আমাদের বিদ্যালয়ে কিছু অনুষ্ঠান হয়তো আমার এখনও মনে আছে। তখনকার গভর্নমেন্ট কিছু প্রোগ্রাম নিয়েছিল, সেটা হচ্ছে আন্তঃবিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ছিল। সো আমি ছোটোবেলা থেকেই খেলাধুলাতে পারতাম না, আপনার অনেকের মতো আমার অত স্ট্যামিনা ছিল না। সো আমি যেটা করতাম সেটা হচ্ছে ওই সাংস্কৃতিক যে পার্টগুলো আছে ওই পার্টগুলোতে করতাম। সো প্রথম আমি উপস্থিত বক্তৃতা করি নাই, কারণ প্রথম উপস্থিত বক্তৃতা আমার অতটা ভালো ছিল না। আমি প্রথমে শুরু করেছিলাম, আমার জার্নি শুরু হয়েছিল অভিনয়ের মাধ্যমে, এবং টুকটাক অভিনয় করার মাধ্যমে তারপরে হচ্ছে আমি নৃত্য ট্রাই করি, তারপরে গান ট্রাই করি। আর এক্স্যাক্টলি আমি যখন হাই স্কুল লাইফে উঠি, তখন হাই স্কুল লাইফে উঠে আমি টুকটাক উপস্থিত বক্তৃতা করি, এবং কলেজ লাইফে এসে এটা আমার অনেক ইফেক্ট দেয়, এবং যার কারণে আমি যার ফলশ্রুতিতে আমি বিতর্ক করি, তারপরে উপস্থিত বক্তৃতাও করি। এবং রিসেন্টলি আমি একটা প্রোগ্রাম করলাম, যেটা হচ্ছে রংপুরে একটা প্রোগ্রাম ছিল, ওইখানে আমার উপস্থিত বক্তৃতা অনেক ভালো ছিল। এবং তাছাড়া আমি যেটা মনে করি, এই উপস্থিত বক্তৃতাটা থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, এবং মানুষের সাথে কথা বলার যে দক্ষতাটা আছে সেটাও অ্যাকিউর করতে পারবেন। তো যাই হোক, আর এক্সক্লামেশন না দিয়ে এবার মূল টপিকে আসা যাক। সো নাম্বার 1, উপস্থিত বক্তৃতার জন্য আপনার কী কী লাগবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি মানুষের সামনে কথা বলতে পারেন, সেটাকে আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে। যদি মানুষের সামনে কথা বলতে পারেন, মানুষের সামনে নিজেকে এক্সপ্রেস করতে পারেন, যদি মানুষকে একটা গল্প বলতে পারেন, সো আপনার ক্ষেত্রে উপস্থিত বক্তৃতা শেখাটা অতটাও কঠিন হবে না। কিন্তু যে বা যারা মানুষের সামনে কথা বলতে একটু ভয় পান, বা নিজেকে প্রকাশ করতে একটু ভয় পান, তাদের জন্য এই বিষয়টা অনেকটা কঠিন হবে। বাট আমার মনে হয় যে প্র্যাকটিস করলে আপনার সব কিছু হয়ে যাবে। তো যেটা প্রথমেই শুরু করবেন সেটা হচ্ছে, আমি বলি যে গল্প বলার প্র্যাকটিস করুন। অর্থাৎ আপনার যে বই আছে, সে বইয়ে বিভিন্ন ধরনের গল্প আছে, বা আমরা ছোটোবেলায় অনেক গল্প পড়তাম। সো এই গল্পগুলো আপনি বই দেখে দেখে রিডিং করুন, এবং প্রয়োজন হলে মুখস্থ করুন। আমি একদম শুরু থেকে বলতেছি, প্রাইমারি সেক্টরে আপনি যে জিনিসগুলো করতে পারেন, করার পর আপনি যে গল্পটা পড়লেন বা গল্পটা মুখস্থ করলেন, এটা আপনার কয়েকটা বন্ধুদের সাথে আড্ডার ছলে বলবেন যে আমি একটা গল্প বলতে চাই, বা আপনি নিজে নিজে আয়না দেখে দেখে গল্প বলাটা ট্রাই করুন। এর ফলে যেটা হবে, আপনি কনসিস্টেন্সিলি কোনো একটা জিনিস বলতে পারবেন, যেটা আপনাকে হেল্প করবে অনবরত কথা বলতে। এবং সেকেন্ড যে জিনিসটা আমি বলবো নাম্বার 2-তে, সেটা হচ্ছে আপনাকে কয়েকটা টপিকের উপর আইডিয়া রাখতে হবে। এখন উপস্থিত বক্তৃতায় র্যান্ডম টপিক দেয়, এটা আমরা সব কিছুই জানি। তবে আমার মতে, আমি এ পর্যন্ত অনেক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা দেখেছি, যেটাতে আমি দেখেছি যে তারা অবশ্যই কিছু কিছু টপিক থাকে, অনেক সময় সিমিলার, অনেক সময় তারা সেম টপিকে দেওয়ার চেষ্টা করে। আপনি যখন 4 থেকে 5-এর শুরু করেন, বা 3 থেকে 5-এ যে আন্তঃবিদ্যালয় ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়, সেগুলোতে যে টপিকগুলো থাকে, সেই টপিকগুলোর মধ্যে আপনার অবশ্যই থাকতে পারে, আমি যেমন দেখেছিলাম, সেটা হচ্ছে যদি তুমি একজন প্রধানমন্ত্রী হও তাহলে তুমি কী কী করতে চাও দেশে, এটা একটা টপিক থাকতে পারে। বা আপনার জাতীয় ফুল, জাতীয় ফল, এবং আপনার বাংলাদেশ সম্পর্কে থাকতে পারে, মুক্তিযুদ্ধ সম্পর্কে থাকতে পারে। যদিও এখন জুলাই রেভলিউশনের পর মুক্তিযুদ্ধ বিষয়ক অনেক জিনিস আমাদের কমে গেছে। আগে তো বঙ্গবন্ধু রিলেটেড অনেক জিনিস ছিল, এখন হয়তো আপনি সেগুলো পাবেন না। তো এই বেসিক্যালি যে জিনিসগুলো আমরা মনে করি কমন, সেই কমন বিষয়ের উপর যদি আপনার একটু ধারণা থাকে, আপনি যদি একটু পড়াশোনা করতে পারেন এই কমন বিষয়গুলোর উপর, তাহলে আমার মনে হয় যে স্কুল সেক্টরে আপনি পার করতে পারবেন। এখন যখন হাই স্কুলে উঠলেন, হাই স্কুলে আমরা বিশেষত ওইভাবে উপস্থিত বক্তৃতার প্রতিযোগিতা হতে দেখি না। তারপরেও আমাদের এই উপস্থিত বক্তৃতাটা লাগে কি কোন হিসাবে, আমরা জানি হাই স্কুলে বিভিন্ন ধরনের ইভেন্ট হয়। আমি যখন হাই স্কুলে পড়তাম তখন আপনার 15ই আগস্ট থেকে শুরু করে আপনার 15ই আগস্ট, তারপরে 7ই মার্চের যে ভাষণ, এগুলো তো এখন আর এতটা সিমিলার না, কারণ আমরা জানি যে জুলাই রেভলিউশনের পর এই জিনিসগুলো নিয়ে আর এত বেশি আলোচনা করা হয় না। সো এখন আপনার বেসিক্যালি মুক্তিযুদ্ধ রিলেটেড
হতে পারে, বা আপনার হচ্ছে ভাষা শহীদদের 21শে ফেব্রুয়ারি সম্পর্কে কিছু একটা বলতে পারে। সো এই সিমিলার টপিকগুলোর উপর যদি আপনি হচ্ছে স্কুল এবং হাই স্কুল লাইফ থেকে হচ্ছে কিছু একটু পড়ে বা জানেন এবং ওই অনুযায়ী হচ্ছে আপনার উপস্থিত বক্তৃতার স্ক্রিপ্টটা রেডি করতে পারেন, তাহলে তো প্রথমে আপনার অবশ্যই পেপার ওয়ার্ক লাগবে, অ্যান্ড পেপার ওয়ার্কের জন্য এই টপিকগুলো আমার মনে হয় অনেক পড়াটা দরকার। এবং আপনি যখন আর একটু অ্যাডভান্স লেভেলে যখন কলেজে উঠবেন, তখন কলেজের ক্ষেত্রে আমি যে টপিকগুলো দেখি সেই টপিকগুলোর মধ্যে অলওয়েজ থাকে অর্থনীতি রিলেটেড টপিক থাকে, যে বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে কিছু একটা বলো, বা মানব সম্পদ উন্নয়ন সম্পর্কে কিছু একটা বলো, কর্তব্য পরায়ণতা সম্পর্কে কিছু একটা বলো, দেশপ্রেম। এমনকি আমি রিসেন্টলি আমাদের যে হচ্ছে ইন্টার হাউস সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল, সেখানে আমি হচ্ছে অ্যাটেন্ড করেছিলাম উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায়। তো আমাকে বিষয় দিয়েছিল হচ্ছে কিম জং উন, আমার অন্য একটা ফ্রেন্ডকে বিষয় দিয়েছিল জুতা। সো এগুলা জিনিস নিয়ে আপনাকে অনেক কিছু বলতে পারবে। সো এইখানে বেসিক্যালি যে টপিকগুলো আসে সে টপিকগুলোর মধ্যে কিছু কিছু কমন টপিক থাকে, আমি যেটা আবারও বলতেছি, যে জাতীয় ফল, জাতীয় ফুল, বা কারেন্ট রিলেটেড যে জিনিসগুলো আছে, বা কোনো দেশের একটা প্রেসিডেন্ট রিলেটেড থাকতে পারে, কোনো দেশ রিলেটেড থাকতে পারে, বা জুতা দিতে পারে, এরকম র্যান্ডম কিছু টপিক দিতে পারে। তবে আমার মনে হয় আপনার কিছু কিছু টপিকের উপর যদি আপনার ভালো জ্ঞান থাকে, আপনি ইনস্ট্যান্টলি সেই জিনিসগুলো দিতে পারবেন। এবং আরেকটা জিনিস যেটা না বললেই নয়, আমি হাই স্কুল লাইফে থাকাকালীন একটা হচ্ছে আইসিটি রিলেটেড বিষয়ও আমাকে দিয়েছে, তো অনেক জিনিস সম্পর্কে ওরা হচ্ছে টপিক দিতে পারে। সো টপিক আমার মনে হয় ডাজন্ট ফ্যাক্ট। তারপরে আপনি যদি চান তাহলে হচ্ছে যে টপিকগুলোর কথা বললাম, এই টপিকগুলোর উপর একটু প্রিপারেশন নিয়ে যেতে পারেন। এবার চলে আসতেছি নাম্বার 3-তে। একটা উপস্থিত বক্তৃতা যদি আপনি দিতে চান, তাহলে আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। আপনি যদি জাজের পার্সপেক্টিভ থেকে দেখেন, একজন বিচারক আপনাকে উপস্থিত বক্তৃতায় জাজ করবে হচ্ছে 2-3 ভাবে। সো 2-3 ভাবে কেন বলতেছি, প্রথমে আমরা অনেকেই মনে করি যে আমি উপস্থিত বক্তৃতা ফাটাই দিয়ে আসতেছি, আমি তো আমার প্রথমে আপনি হচ্ছে মনে করেন বাই এনি চান্স আপনি হচ্ছে টপিকটা কমন পাইলেন। এখন টপিকটা কমন পাইলেন, আপনি জানেন যে আমি অনেক কিছু করতে পারি, আমি শুধু একদম ঝরঝরা স্পিচ দিয়ে দিলাম না। ওইখানে অবশ্যই আপনার মুভমেন্ট দেখবে, আপনার কথা বলার দক্ষতা দেখবে, আপনি আটকাচ্ছেন কিনা সেটা দেখবে। আমার দুজন ফ্রেন্ড ছিল, যে দুজন ফ্রেন্ড অনেক উপস্থিত বক্তৃতা অনেক ভালো ছিল, একজন ছেলে একজন মেয়ে। সো ওদের ক্ষেত্রে আমি যেটা দেখছি, ওরা যখন স্পিচ দিত তখন ওরা হচ্ছে আটকাইতো না, ওরা জাস্ট কনসিস্টেন্সিলি বলে যাইতো। এখন আমরা অনেক সময় কী করি, আমরা অনেক সময় হয়তো বা আমাদের কমন টপিক পড়ার না করার কারণে এবং নার্ভাসনেসের কারণে আমরা অনেক সময় আটকায় যাই। সো আমি যেটা মনে করি সেটা হচ্ছে, যদি একটা ভালো স্পিচ দিতে চান, তাহলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্পিচটা আপনার হচ্ছে না আটকিয়ে, আপনি যদি আটকেও যান তাহলে আপনাকে যেটা করতে হবে যে আপনার মাথায় ওই টাইমে যে জিনিসটা আসতেছে আপনি জাস্ট বলে যান। কারণ আটকানোর কারণে আপনার ওইখানে একটা নাম্বার কিন্তু পয়েন্টেড কাটা যায়। এবং আপনি যখন কথা বলতেছেন তখন শুধুমাত্র মুখস্থ বিদ্যার মতো ঝরঝর করে রিডিং পড়ার মতো না পড়ে, একটু আপনার সামনে যারা আছে তাদেরকে একটু দেখে বলার চেষ্টা করবেন, এবং অবশ্যই আপনার ইন্টারাকশানটা থাকবে হচ্ছে জাজের সাথে। এখন প্রশ্ন হচ্ছে উপস্থিত বক্তৃতা কীভাবে শুরু করব এবং কীভাবে শেষ করব। মিডিলের টপিক তো আমি বললাম যে আপনাকে যে টপিক দিবে সেই টপিকের মধ্যে কিছু কথা বলতে হবে। তারপরে আমি বলতেছি যে প্রতিটা উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় একটা কমন ফ্যাক্টর হচ্ছে স্টার্টিং এবং এন্ডিং। তো চলুন এবার স্টার্টিং এবং এন্ডিং নিয়ে কিছু কথা বলতে চাই। ফার্স্ট অফ অল, স্টার্টিংয়ে যে বিষয়গুলো থাকবে বলে আমি মনে করি, সেটা হতে পারে আপনার মনে করেন একটা প্রতিযোগিতা আছে, এই প্রতিযোগিতাটা অর্গানাইজ করতেছে কি জাতীয় শিক্ষা দিবস উপলক্ষে। তো আপনি এটাকে শুরু করতে পারেন এভাবে: ধন্যবাদ মাননীয় বিচারক মণ্ডলী, কারণ ওখানে বিচারকরা থাকে। ধন্যবাদ মাননীয় বিচারক মণ্ডলী, আজকের এই উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের এই উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় সঙ্গত কারণে আমার টপিক হচ্ছে, যে টপিকটা আপনি পাইছেন সেই টপিকটা পড়ে আপনি হচ্ছে শুরু করতে পারেন। এটা হতে পারে একটা ফরম্যাট। বাট আপনি যদি চান যে ওকে আমি এই জিনিসটাকে আরও অনেকটা ভালোভাবে বলবো, তখন আপনি এটা বলতে পারেন, জাতীয় শিক্ষা সপ্তাহ 2024 উপলক্ষে আয়োজিত আজকের এই উপস্থিত বক্তৃতা বা আলোচনা সভায় উপস্থিত বিজ্ঞ বিচারক মণ্ডলী, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছোটো ভাই এবং বোনেরা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকের এই তারপরে আপনি একটা কোটেশন দিতে পারেন। আমি যেটা কোটেশন অনেক ইউজ করি সনাতনী বিতর্কে এবং হচ্ছে উপস্থিত বক্তৃতা মাঝে মাঝে ইউজ করি, যে কথায় আছে হোয়াট ইজ লুটেড ক্যানট বি বুলেটেড, অর্থাৎ হচ্ছে ভাগ্যের লিখন চায় না খণ্ডন। আর ভাগ্যক্রমে আজকের এই উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় আমার বিষয় হচ্ছে অমুক বা তমুক। বিষয়টা বলার পরে আপনার প্রশ্ন হচ্ছে আপনি বিষয়টা বলেন, বরাবর ডিরেক্ট আপনি হচ্ছে আপনার স্পিচে চলে গেলেন। যে বিষয়টা আপনার দিল, মনে করেন দোয়েল পাখি সম্পর্কে আপনার দিল, যে দোয়েল পাখি দেখতে এরকম ওরকম সেরকম সব কিছু ঠিকঠাক করলো। করার পর এখন আপনাকে ক্লোজিং টানতে হবে। এখন ক্লোজিং টানার ক্ষেত্রে আপনি যেটা বলবেন সেটা হচ্ছে, ধন্যবাদ মাননীয় বিচারক মণ্ডলীকে আমাকে এখানে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার, মানে এটা তো প্রথমে বলেন, বাট হচ্ছে এন্ডিংয়ে যেটা বলবেন, এন্ডিংয়ে জাস্ট বলবেন যে আচ্ছা ধন্যবাদ আমাকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য, ধন্যবাদ মাননীয় বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে দিয়ে আপনি শেষ করে দিতে পারেন। অথবা আপনি যেটা করতে পারেন, ওইখানেও কিছু একটা কোটেশন ইউজ করে আপনি হচ্ছে এন্ডিংটা টানতে পারেন। আর আরেকটা যেটা জিনিস না জানিয়ে দিলে নয়, এই উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতাগুলোতে আমাদের কিন্তু একটা টাইম লিমিট দেওয়া থাকে। সো অবশ্যই আপনি
আপনার প্রাণপ্রিয় টপিক পাইলেন, সব কিছু পাইলেন, পাওয়ার পর আপনি হচ্ছে স্টার্ট করলেন, করার পর এন্ডিং টানলেন না, এই জিনিসটার ক্ষেত্রে অনেক সময় হচ্ছে মার্ক কাটা যেতে পারে। সো একটা উপস্থিত বক্তৃতায় অনেক কিছু মাথায় রাখতে হয়। 1 নাম্বার ফেভার হচ্ছে আপনার টপিকটা ফেভারে আসলো কিনা, 2 নাম্বার হচ্ছে টপিকটা ফেভারে আসলে আপনার হচ্ছে স্টার্টিংটা কেমন হলো, স্টার্টিং এবং বডিং মিলিয়ে আপনি টাইমটা ম্যানেজ করে কীভাবে এন্ডিংটা টানতে পারছেন, এবং আপনার যে মুভমেন্ট রয়েছে সে মুভমেন্ট এবং কথা বলার দক্ষতা যেগুলো রয়েছে, এবং ওই টপিকের উপর আপনার কতটুকু নলেজ দিতে পারতেছেন, সেই জিনিসগুলো হচ্ছে আপনাকে মাথায় খেয়াল রাখতে হবে। সচরাচর আমরা হচ্ছে যে 4 বা 5 থেকে যে জিনিসগুলো দেখি, 4-5 যে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতাগুলো হয়, সেই উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতাগুলোতে সাধারণত 3 মিনিট কি 4 মিনিটের মতো সময় দেয়, আমি অ্যাপ্রক্সিমেটলি মনে নাই, হাইয়েস্ট 3 মিনিট থেকে 4 মিনিট। আর আপনার হচ্ছে হাই স্কুল লাইফে যখন উঠেন, হাই স্কুল লাইফে আপনি বক্তব্য দিতেই পারেন 5-6 মিনিট, কারণ হচ্ছে যদি আপনার স্কুল বা কলেজ কর্তৃক আয়োজন করা হয়। বাট যদি উপজেলা বা জেলা কর্তৃক আয়োজন করা হয়, সেখানে আপনার অবশ্যই একটা টাইম লিমিট দেওয়া থাকবে, অ্যাপ্রক্সিমেটলি 5 মিনিটের মতো আপনার টাইম লিমিট দেওয়া থাকে। আপনি যখন একটু কলেজের লাইফে উঠবেন, কলেজ লাইফে আপনার হচ্ছে হয়তো 5 থেকে 6 মিনিটের মতো টাইম পেয়ে যাবেন আপনি উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতাগুলোতে। সো এই হলো উপস্থিত বক্তৃতার টোটাল স্ট্রাকচার, জানি না কতটুকু বুঝাইতে পারছি। তারপরে একটা সামারি দিচ্ছি। মূল সামারি হচ্ছে আপনাকে প্রথমেই আমি আবারও বলতেছি, রিডিংটা ভালো করে পড়তে হবে, বাংলা রিডিং আটকাটকি করা যাবে না, এবং উচ্চারণগুলো অবশ্যই ভালো করে নিতে হবে। সেকেন্ডলি, আপনার বিভিন্ন টপিকের উপর নলেজ রাখা লাগবে, এই কারণে আপনি বই পড়তে পারেন, আপনি নেট ঘেটে ওই টপিক সম্পর্কে কিছু পড়াশোনা করতে পারেন, আপনারা লিস্ট করতে পারেন। আপনি যদি উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার 1 সপ্তাহ আগে প্রিপারেশান নেন, তাহলে আমার মনে হয় যে এটা অনেকটা ভালো প্রিপারেশান আপনি নিতে পারবেন। কেননা আপনি যদি ওই 10 বা 12টা টপিক আপনি লিস্ট করবেন, ওই 10-12টা টপিকের উপর আপনি 10-12টা পেজের শুধুমাত্র টপিকের যে কোন কোন কি পয়েন্টগুলো নিয়ে আপনি কথা বলবেন, সেই কি পয়েন্ট, আমি আপনাকে বলতেছি না যে আপনাকে পুরো স্পিচ পড়তে হবে বা আপনাকে জাতীয় পাখি সম্পর্কে পুরো ইন ডিটেলস জানতে হবে। আপনি জাস্ট ওই কি পয়েন্টটা সম্পর্কে জানবেন, যাতে আপনি আপনার ফেভারে যদি সাবজেক্টটা পড়ে, আপনি ওই পয়েন্টগুলো মনে করে ওই পয়েন্ট সম্পর্কে বানিয়ে কিছু কিছু বলতে পারেন। এই গেল 1। এবং 2 নাম্বার হচ্ছে অবশ্যই আপনাকে স্টার্টিংটা সুন্দর করতে হবে, এবং মিডিলে যদি আপনি কোনো কোটেশন ইউজ করতে পারেন, এই কারণে আপনি বড় বড় যে ব্যক্তিত্ব রয়েছে ওদের কোটেশনগুলো একটু দেখতে পারেন এবং ওদের কোটেশন অ্যাড করতে পারেন, এবং যেভাবে স্টার্টিংটা বললাম সেভাবে স্টার্টিং করবেন, এবং বডিটা ভালোভাবে বলবেন, এবং এন্ডিং টানবেন, অর্থাৎ হচ্ছে আপনি শুরু করবেন এবং শেষ করবেন সময়ের মধ্যেই। আর আরেকটা যেটা জিনিস, সেটা হচ্ছে যখন একটা উপস্থিত বক্তৃতা শুরু হয়, আমি প্রাইমারি সেকশনে দেখছি এবং হাই স্কুল সেকশনে এটা হয়তো বা হয় না, তবে প্রাইমারি এবং হচ্ছে কলেজ লাইফেও এটা দেখা যায় যে অবশ্যই ওরা একটা হচ্ছে সময়টা শেষ হওয়ার 1 মিনিট বা হচ্ছে 50 সেকেন্ডের আগে ওরা একটা হচ্ছে অ্যালার্ম দেয়। সো এই অ্যালার্মটা আপনি পেলেই বুঝতে পারবেন যে আপনার কাছে টাইম শর্ট করতেছে, তখন আপনি যে পজিশনে থাকুন না কেন, আপনি তখন ধীরে ধীরে এন্ডিংয়ের দিকে জিনিসটা নিয়ে যাবেন। সো আমার মনে হয় যদি আপনি এই জিনিসগুলো ভালোভাবে করতে পারেন, তাহলে আপনি একটা ভালো উপস্থিত বক্তৃতা দিতে পারবেন। আর উপস্থিত বক্তৃতায় যদি আপনি অবশ্যই ভালো হন, বা আপনার যদি কথা বলার দক্ষতা অনেক বেশি ভালো থাকে, তাহলে আপনার যে কোনো ইভেন্টের ক্ষেত্রে এটা আপনাকে অনেক ইফেক্ট দিবে। কারণ আমি মনে করি, যদিও বা আমি শুরু করেছিলাম আপনার হচ্ছে অভিনয় দিয়ে এবং নৃত্য দিয়ে, তারপরেও এই উপস্থিত বক্তৃতা এই জিনিসটা যদি আপনার এই শুধুমাত্র এই স্কিলটা যদি আপনার থাকে, তাহলে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে মানুষের সাথে কথা বলতে পারবেন, এবং আপনার নেটওয়ার্ক বিল্ড করতে পারবেন, এবং আপনাকে যে কোনো অনুষ্ঠানে যে কোনো জায়গায় যদি ইনপুট দেওয়া যায়, আপনি সেটা করতে পারবেন। কারণ উপস্থিত বক্তৃতার মাধ্যমে আপনি মানুষের সামনে কথা বলতে পারবেন, নিজেকে মানুষের সামনে প্রকাশিত করতে পারবেন, এবং এটা ধীরে ধীরে আপনার যে সাহসটা আছে এটা বিল্ড করতে সাহায্য করবে। সো আশা করি কতটুকু বোঝানোর চেষ্টা করেছি এবং কতটুকু বোঝাইতে পারছি জানি না, তবে আমি যতটুকু শিখছি আপনাদের ততটুকু শেখানোর চেষ্টা করছি, আমি যে জিনিসগুলো ইউজ করি। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে কোনো উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আগে আমি যে জিনিসটা করি সেটা হচ্ছে তার আগের দিন রাতে আমি একবার হচ্ছে প্র্যাকটিস করে নেই আমার হেডিংটা এবং হচ্ছে এন্ডিংটা। হেডিং এবং এন্ডিং আমার অলওয়েজ সেম টাইম থাকে, এবং বডি হচ্ছে আমি যদি জাতীয় শিক্ষা সপ্তাহ হয়ে থাকে, তাহলে ওই রিলেটেড যে টপিকগুলো আছে ওই টপিকগুলো আমি হচ্ছে দেখে চলে যাই। দ্যাটস ওয়াই ওরা যেহেতু যে কোনো কিছুই দেখ না কেন আমি প্রিপেয়ার্ড থাকি, আর হচ্ছে একটা ভয় পাই না। আপনি যদি ভয় পান বা আপনি যদি আটকাটকি করেন, তাহলে অনেক সময় হয় কি, এমনি আপনাকে সবটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে হয়তো বা আমার অনেক সময় হচ্ছে টপিক যেগুলো দেয় সেই টপিকগুলো কমন আসে না, তখন আমি যেটা করি সেটা হচ্ছে আমি নিজের মতো বানায় বানায় অনেক সময় অনেক কথা বলি, এমনকি অনেক সময় উল্টাপাল্টা রেশিও মারি। কারণ হচ্ছে জাজেরা, আপনি দেখেন জাজ প্যানেলে যারা বসে ওরা রেশিও জানে ঠিক আছে, বাট আপনি যদি এখানে বলেন যে বাংলাদেশের ইকোনমি 2024 সালে ধরেন গ্রোথ হয়েছে হচ্ছে X% Y% অ্যাকর্ডিং টু আল জাজিরা নিউজ, অ্যাকর্ডিং টু ডেইলি স্টার্স, যখন এই ধুমধাম স্ট্যাটিস্টিক রেশিওগুলো মারা শুরু করেন না, তখন জাজও একটু স্পেশাল হয়। তবে এটা বেশি পরিমাণে করা যাবে না, যাতে ওনারা বুঝতে না পারে যে আপনি ব্লিচিং করছেন, এটা কম পরিমাণে করা দরকার। এই কিছু ট্যাকটিক যদি আপনি ইউজ করে উপস্থিত বক্তৃতাটা সাজাইতে পারেন, এবং এভাবে যদি আপনি উপস্থিত বক্তৃতা দিতে পারেন, আমার মনে হয় আপনি একজন ভালো উপস্থিত বক্তৃতা বিদ হয়ে উঠবেন, এবং এটা আপনাকে অনেকভাবে হেল্প করবে। সো ধন্যবাদ, আশা করি পরের ভিডিওতে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে।
এবং আমি আবারও বলতেছি, আমি যেহেতু ইউটিউবে নিউ এবং আমি এই ধরনের ভিডিও নিয়ে আরও এই ধরনের অনেক টপিক নিয়ে আরও ভিডিও বানাবো। ইন ডিটেলস আমি যতগুলো জিনিস করছি, বিতর্ক, বাংলা বিতর্ক, ইংলিশ বিতর্ক এবং বিতর্কের মধ্যে ক্লাসিফিকেশন আছে, সেগুলো নিয়ে আমরা অবশ্যই ভিডিও পাবো নেক্সট ইয়েতে। এবং নাচ গান থেকে শুরু করে কবিতা আবৃত্তি কীভাবে দিবেন, অভিনয় কীভাবে করবেন, এবং রিসেন্টলি আমি হচ্ছে র্যাম শো করছি এবং অনেক ধরনের কাজ করছি, নাটক টাটক অনেক জিনিস করছি। সো এই জিনিসগুলো কীভাবে করবেন, এবং আপনি যদি চান যে আপনি আপনার কলেজের বা আপনার স্কুলের টোটাল একটা কালচারাল প্রোগ্রামই অর্গানাইজ করবেন, সেটা কীভাবে করবেন, যেন আমার এক্সপিরিয়েন্স হয়েছে এগুলো সব কিছু নিয়ে। তো আমার মনে হয় আমি সব কিছু আপনার সাথে শেয়ার করব। কিন্তু আপনাদের ক্ষেত্রে আমার একটাই রিকোয়েস্ট, সেটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।